দ্বিতীয় দফা করোনা সংক্রমণে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, সংক্রমণ বাড়ায় নিউ ইয়র্কে আবারও বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। থাইল্যান্ডে করোনা মহামারীর মধ্যেও বাড়ছে সরকার বিরোধী বিক্ষোভ, আইন ভঙ্গকারীদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। হারিকেন আয়োটার আঘাতে নিকারাগুয়া ও হন্ডুরাসে বন্যা ও ভূমিধস, মৃতের সংখ্যা বেড়ে ২৮ জন। স্বাগত আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন পূর্ব পশ্চিমে। আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দ্বিতীয় দফা সংক্রমণে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, একদিনে দেশটিতে প্রায় ১৯০০ মানুষের মৃত্যু হয়েছে। সংক্রমণ বাড়ায় নিউ ইয়র্কে আবারও বন্ধ করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। এদিকে বিশ্বে একদিনে করোনায় আরও ১০,৭০০ জনের প্রাণহানি হয়েছে। নতুন রোগী শনাক্ত ৫,৯৭,০০০। এ নিয়ে বিশ্বজুড়ে করোনায় মোট মৃত ১৩,৫৩,০০০ ছাড়ালো। মোট আক্রান্ত ৫,৬৫,০০,০০০-এর বেশি। করোনা ভাইরাসের দ্বিতীয় দফার সংক্রমণে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। ২৪ ঘন্টায় দেশটিতে ১,৮৭০ জনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্ত ১,৬৪,০০০-এর বেশি মানুষ। নিউ ইয়র্কে ভাইরাসের বিস্তার বাড়ায় স্কুল কলেজ ফের বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ক্যালিফোর্নিয়ায় সংক্রমণ বাড়ায় নতুন কারফিউ জারির পরিকল্পনা করেছে লস অ্যাঞ্জেলেস কর্তৃপক্ষ। কিন্তু দৈনিক করোনা আক্রান্তের হার বাড়লেও মাস্ক বাধ্যতামূলক করছে না অ্যারিজোনা কর্তৃপক্ষ। যুক্তরাজ্যে বুধবার করোনায় ৫২৯ জন মারা গেছে। নতুন করে ভাইরাস মিলেছে ২০,০০০ মানুষের দেহে। বিস্তার রুখতে বড়দিনে কঠোর বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। ইতালিতে একদিনে করোনায় ৭৫৩ জনের মৃত্যু এবং নতুন করে ৩৪,০০০ রোগী শনাক্ত হয়েছে। ফ্রান্সে গত ২৪ ঘন্টায় ২৮,০০০ নতুন কোভিড রোগী পাওয়া গেছে। নমুনা পরীক্ষার জন্য ভিড় বাড়ছে প্যারিসে। স্পেনে বুধবার করোনায় ৩৫১ জনের মৃত্যু রেকর্ড হয়েছে। নতুন করে ভাইরাস পাওয়া গেছে ১১,০০০ মানুষের দেহে। রাশিয়ায় পাওয়া গেছে ২১,০০০ রোগী। জার্মানিতে বুধবার নতুন করে ২১,০০০ মানুষের দেহে ভাইরাস শনাক্ত হয়েছে। এদিকে বার্লিন শহরে করোনায় আরোপ করা বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভ করেছে কয়েকশো মানুষ। অন্যদিকে পোল্যান্ডে একদিনে ১৯,০০০, ইউক্রেনে ১২,০০০, আর্জেন্টিনায় ১০,০০০ এবং ইরানে ১৩,০০০ মানুষে নতুন করে ভাইরাস শনাক্ত হয়েছে। এদিকে জাপানে ফের বেড়েছে করোনা ভাইরাসের বিস্তার। গত ২৪ ঘন্টায় দেশটিতে ২,০০০ নতুন রোগী শনাক্ত হয়েছে। বিস্তার রুখতে দেশ জুড়ে সতর্কতা জারি করেছেন দেশটির নতুন প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইতালির করোনা পরিস্থিতি নিয়ে জানাতে রোম থেকে যোগ দিয়েছেন প্রবাসী সাংবাদিক ইউসুফ আলী। জনাব ইউসুফ আলী, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে শুরুতেই জানতে চাই যে ইতালিতে একদিনে ৭৫৩ জন মারা গেছেন, তো মাঝখানে তো বেশ কমে গিয়েছিল মৃতের সংখ্যা, হঠাৎ করে এই বাড়ার কারণ কি, বিশেষজ্ঞরা কি বলছেন? জি, ধন্যবাদ আপনাকে। আসলে এটি গত আগস্টের প্রথম সপ্তাহ থেকে কিন্তু এই দ্বিতীয় ধাপের করোনার যে সংক্রমণটি সেটি বৃদ্ধি পাওয়া শুরু হয়েছে এবং সেটি আজকে একটি বিপর্যস্ত অবস্থার মধ্যে এই মুহূর্তে ইটালি রয়েছে। এবং এখানে বিশেষজ্ঞরা যে বলছেন ইটালির বিশেষ করে স্বাস্থ্য কর্মীরা সরকার কিন্তু এই এই বারবার উদ্যত্ত আহ্বান জানিয়েছে গত সপ্তাহে যে সরকার পুরো দেশটিতে লকডাউন দেওয়ার জন্য, অর্থাৎ এই মুহূর্তে যেভাবে সংক্রমিত হচ্ছে তাতে কিন্তু তারা হিমশিম খাচ্ছে পুরো পরিস্থিতি সামাল দিতে। তো সেখানে সরকার দেশটির অর্থনীতির চাকা সচল রাখতে কিন্তু সরকার পুরোপুরি লকডাউনে যাচ্ছে না, অর্থাৎ সরকার ৩টি জোনে ভাগ করে কিন্তু দেশটিতে এই মুহূর্তে সীমিত আকারে লকডাউন দিয়েছে এবং কারফিউ জারি করছে। তো সেখানে কিন্তু একটি খুবই বিপর্যস্ত অবস্থার মধ্যে রয়েছে পুরো দেশটি। সরকার সর্বোচ্চ চেষ্টা করছেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য দেশটির নাগরিকদের বারবার উদ্যত আহ্বান জানাচ্ছে এবং দেশটির প্রায় ১/৩ জনগণ কিন্তু ইতিমধ্যে, অর্থাৎ প্রায় ১,৯৪,০০,০০০ লোক কিন্তু ইতিমধ্যে নমুনা পরীক্ষা করেছে এবং সেখানে কিন্তু শনাক্ত হয়েছে প্রায় ১২ লাখের মতো। তো সার্বিক পরিস্থিতি এখানে সবচেয়ে বড় যেই সমস্যাটি সেটা হচ্ছে আমরা যারা প্রবাসী রয়েছি এরা কিন্তু বেশ একটি সমস্যার মধ্যে রয়েছি। কারণ আপনি জানেন যে এই মুহূর্তে দেশটির কেবলমাত্র সুপার শপগুলো এবং গ্রোসারি শপ, এইটা বাকি অন্যান্য যেই ব্যবসা প্রতিষ্ঠানগুলো এবং ইভেন শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু খোলা। তো সেই ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু যারা ব্যবসা করছেন এবং যারা প্রবাসী তারা কিন্তু কর্মহীন রয়েছে হাজার হাজার প্রবাসী
এবং যারা বাংলাদেশ থেকে ফিরছেন এই মুহূর্তে যেহেতু একটা সুযোগ হয়েছে বাংলাদেশ থেকে ফেরার, প্রায় 90% নেশা থেকে উঠে গিয়েছে। তো সেখানে কিন্তু বাংলাদেশি যারা ফিরছেন তারা সকলেই এখন কিন্তু বেকার বসে আছে। তারা কিন্তু আর্থিকভাবে চরম একটি দ্বন্দ্বের মধ্যে রয়েছে। পাশাপাশি এখানে যারা রয়েছে আমরা সরকারের যেই পর্যাপ্ত সহযোগিতা সেটি কিন্তু আসলে ওইভাবে সহযোগিতা সরকার পাচ্ছে না। অর্থাৎ অধিকাংশ কি খুবই কম, সামান্য সংখ্যক প্রবাসী এখানে ভালো প্রবাসী আছে। বাংলাদেশি যারা রয়েছেন তাদের মধ্যে আক্রান্তের হার কেমন? এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আসলে গত ১ মাসে যেই পরিসংখ্যানটা আমরা জানছি যে ১ মাসে অসংখ্য বাংলাদেশি করোনা শনাক্ত হচ্ছেন এবং তারা কিন্তু হসপিটালে আছেন এবং বেশ কিছু ভাই প্রায় এখানে কমিউনিটির বেশ কয়েকজন ভাই কামরুল হাসান মন্টু ভাই সহ এখানে বেশ কয়েকজন ভাই কিন্তু মারা গিয়েছেন রিসেন্টলি, অর্থাৎ গত ১ সপ্তাহে প্রায় ৩ থেকে ৪ জন ভাই মারা গিয়েছে করোনা আক্রান্ত এবং শতাধিক ভাই এই মুহূর্তে পুরো ইটালিতে কিন্তু বাংলাদেশি তারা আক্রান্ত রয়েছে। এটি একটি বেশ আতঙ্কের বিষয়। যদিও প্রথম ধাপের মতো কিন্তু সবাই ভয় পাচ্ছে না করোনাকে, সেভাবে আতঙ্ক মনে করছে না, বাট আক্রান্তর হারটি কিন্তু অনেক বেড়েছে। যেটি প্রথম ধাপে ছিল সর্বোচ্চ একদিনে ৬,৮০০, সেটি কিন্তু দ্বিতীয় ধাপে আমরা প্রায় ৪১,৯০২ জন পর্যন্ত এখন দেখতে পেয়েছি একদিনে। তো সেটি একটি কিন্তু একটি আতঙ্ক মানুষ মনে করছে না, বাট কিন্তু আক্রান্ত হচ্ছে কিন্তু সেটি একটি ব্যাপার। আর আমরা কিন্তু খুব আসলে প্রবাসীরা বেশি ভালো নেই, এখানে খুব খারাপ অবস্থা রয়েছে। আশা করি আমাদের সরকারের পক্ষ থেকে হয়তো জানি না কোনো সহযোগিতার বা আমাদের দূতাবাসের মাধ্যমে কোনো সহযোগিতা করা সম্ভব কিনা, বাট এখানে প্রবাসীরা আসলে বাস্তবিক অর্থে ভালো নেই। জনাব ইউসুফ আলী, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবার করোনা প্রতিরোধে নিজেদের উদ্ভাবিত ভ্যাকসিন ৯৫% কার্যকর বলে দাবি করেছে মার্কিন ওষুধ প্রস্তুতকারক ফাইজার ও জার্মান পার্টনার বায়োএনটেক। তৃতীয় ধাপের চূড়ান্ত গবেষণার ফলের ভিত্তিতে বুধবার এই দাবি করেছে তারা। তাদের দাবি সব বয়সীদের ক্ষেত্রেই কার্যকর ও নিরাপদ প্রমাণ হয়েছে। মার্কিন ওষুধ প্রস্তুতকারক ফাইজার ও জার্মান পার্টনার বায়োএনটেকের তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয় ২৭ জুলাই। এতে অংশ নেওয়া ৪৩,৫০০-এর মধ্যে ৪১,১৩৫ স্বেচ্ছাসেবককে দেওয়া হয় ভ্যাকসিন বা প্লাসেবো। ৯ নভেম্বর নিজেদের উদ্ভাবিত ভ্যাকসিনে ক্লিনিক্যাল ট্রায়ালের প্রাথমিক গবেষণার ফলে ৯০% বেশি কার্যকরের দাবি করে প্রতিষ্ঠান দুটি। ১ সপ্তাহে কার্যকারিতার হার আরও ৫ ভাগ বেশি বলে জানায় তারা। বুধবার প্রতিষ্ঠান দুটি যৌথ বিবৃতিতে বলা হয় ৬৫ বছরের উপরে টিকার কার্যকরের হার ৯৪%। এই ট্রায়ালে করোনার লক্ষণ আছে এমন ১৭০ স্বেচ্ছাসেবক অংশ নেন, যার মধ্যে ১৬২ জনকে দেওয়া হয়েছে প্লাসেবো বা স্যালাইন, আর বাকি ৮ জন পান ফাইজারের ভ্যাকসিন। গবেষণায় দেখা যায় গুরুতর অসুস্থ ১০ জনের ৯ জনকে দেওয়া হয়েছে প্লাসেবো আর ১ জন পেয়েছে ভ্যাকসিন। এই টিকার সম্ভাব্য নাম BNT162b2। আগামী কয়েকদিনের মধ্যে জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে আবেদন করবে বলে জানিয়েছে ফাইজার। এবছর ৫ কোটি আর ২০২১ সাল নাগাদ ১৩০ কোটি ডোজ উৎপাদনের লক্ষ্য তাদের। তবে ফাইজার বায়োএনটেক ভ্যাকসিনের জন্য বড় চ্যালেঞ্জ এর সংরক্ষণ রাখতে হবে -৭৫°C তাপমাত্রায়। যুক্তরাষ্ট্র, জার্মানি, তুরস্ক, সাউথ আফ্রিকা, ব্রাজিল ও আর্জেন্টিনার ১৫০টি ক্লিনিক্যাল ট্রায়াল সাইটে ভ্যাকসিনের কার্যকারিতা ও নিরাপত্তা নিয়ে কাজ চলবে আরও ২ বছর। গেল সপ্তাহে যুক্তরাষ্ট্রের আরেক প্রতিষ্ঠান মডার্না নিজেদের করোনা ভ্যাকসিন ৯৪.৫% ও রাশিয়ার স্পুটনিক ৫ ৯২% কার্যকর বলে দাবি করে। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতের করোনা পরিস্থিতি নিয়ে আরও জানাতে পশ্চিমবঙ্গ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জয়দীপ সরকার। জয়দীপ, ভারতে এই মুহূর্তে করোনার কি পরিস্থিতি, আর সরকারের পক্ষ থেকে যে ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে তা কতটা কার্যকর হচ্ছে? এখন আপনাকে জানিয়ে রাখি যে সরকার যে তথ্য দিচ্ছে তাতে আংশিক হেরফের হয়েছে। অর্থাৎ ১ মাস আগে যেখানে দৈনিক মৃত্যু আমরা পশ্চিমবাংলায় দেখতাম যে গড়ে ৬২ জন ছিল, গতকালকে সেই সংখ্যা দেখা যাচ্ছে ৫১ জন। অর্থাৎ কিছুটা হেরফের হয়েছে। কারণ সবথেকে বেশি হচ্ছে কলকাতা শহরতলিতে কিছু কিছু জায়গায় লোকাল ট্রেন চালু হয়েছে এবং গণপরিবহন চালু হয়েছে এবং সরকারি অফিস এবং বেসরকারি সমস্ত ক্ষেত্র খুলে দেওয়া হয়েছে, যার ফলে রাস্তাঘাটে ভিড় বাড়ছে এবং যে মানুষের মেলামেশা সেটা আরও প্রচণ্ডভাবে কিন্তু সব ক্ষেত্রেই প্রচণ্ডভাবে বেড়ে গেছে, যে কারণে সংক্রমণ এখনও কিন্তু থামেনি।
তবে এর মধ্যে যেটা সরকারিভাবে বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী যেটা আশ্বাস দিচ্ছেন যে ভারতবর্ষের বুকে প্রতিষেধক আবিষ্কারের কাজ অনেকটাই এগোচ্ছে এবং তারা আশা করছেন যে আর কয়েক মাসের মধ্যেই তারা দেশবাসীকে সুফল দিতে পারবেন এবং প্রাথমিক ক্ষেত্রে তাদের যে তৃতীয় দফা অবধি তাদের যে পরীক্ষা হয়েছে সেই ফল কিন্তু আশানুরূপ বলে তারা জানাচ্ছেন এবং পরবর্তী ক্ষেত্রে কিছুদিনের মধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক দেশবাসীর কাছে একটি ভালো খবর দিতে পারেন বলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এ বিষয়ে জানিয়েছেন। আপনি এখন যে জায়গায় আছেন পশ্চিমবঙ্গে, সেখানকার এখনকার কি পরিস্থিতি? কলকাতা বা উত্তর 24 পরগনা এবং হাওড়া এই তিনটি জায়গায় কিন্তু এখনো সংক্রমণের হার বেড়ে চলেছে। তিনটি জেলা সব থেকে বেশি শঙ্কায় ফেলেছে রাজ্য সরকারকে। এর সঙ্গে আছে উত্তরবঙ্গের দুটি জেলা, অর্থাৎ শিলিগুড়ি, দার্জিলিং লাগোয়া আর ওই কয়েকটি জায়গা, সেখানে কিন্তু সংক্রমণের হার এখনো ঊর্ধ্বমুখী। এইসব এলাকার যেটা বৈশিষ্ট্য, এগুলো হচ্ছে জনবহুল এলাকা, জনবসতিপূর্ণ এলাকা এবং এখানে প্রচণ্ড সংক্রমণের হার যেটা প্রথমের দিকে ছিল, মাঝে কয়েকদিন এটা আংশিকভাবে হেরফের করলেও এখনো কিন্তু সংক্রমণের হার যথেষ্ট এবং মৃত্যুহারেও বিরাট যে হেরফের হয়েছে তা নয়, প্রায় একই আছে মৃত্যুহার। এবং সেক্ষেত্রেও যেটা দেখা যাচ্ছে যে সরকারিভাবে বলা হচ্ছে যে সংক্রামিতদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফেরার যে হার ছিল সেটা কিছুটা বাড়লেও মৃত্যুহার কিন্তু একেবারে কমেনি। অর্থাৎ শুরু থেকে যে মৃত্যুহার ছিল একটা গড় প্রত্যেক দিনের, সেই হার প্রায় একই আছে। ফলে কলকাতা এবং পশ্চিমবাংলার বিভিন্ন জেলার মধ্যে, বিশেষ করে কলকাতা এবং লাগোয়া জেলাগুলো এবং উত্তরবঙ্গের দুটি জেলার অবস্থা এখনো কিন্তু আশঙ্কাজনক। বাকি সমস্ত জায়গায় সংক্রমণ ছড়িয়ে পড়েছে, তবে এতটা ভয়াবহ আকার এখনো নেয়নি। পশ্চিমবঙ্গ থেকে জানাচ্ছেন সহকর্মী জয়দীপ সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণ মামলা রায় ঘোষণা হয়েছে। এই মামলায় আসামি মজনুকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এই বিষয়ে জানাতে মহানগর দায়রা জজ আদালত থেকে জানাচ্ছেন সহকর্মী নাহিদ কামাল। নাহিদ, রায় ব্যাপারে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? যে এখন থেকে ঠিক 10 মিনিট আগে কিন্তু মহানগর দায়রা জজ আদালতে কিন্তু আপনার মূলত কুর্মিটোলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী ধর্ষণ মামলার যে রায়, সেটি কিন্তু এখন থেকে ঠিক 10 মিনিট আগে ঘোষণা করা হয়েছে। রায়ে আসামি মজনুকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এবং আপনার 50,000 টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে, অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজকে এজলাসে যে ঘটনাটি ঘটেছে, মজনুকে আদালতে তোলার পরপর থেকেই কিন্তু মজনু নিজেকে নির্দোষ দাবি করছিল এবং বারবার যেটি বলছিল তাকে যদি সাজা দেওয়া হয় তাহলে সে ভবন থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করার কথা কিন্তু বারবার বলছিল আর বারবারই নিজেকে নির্দোষ দাবি করছিল। এক পর্যায়ে এজলাস কক্ষে কিন্তু কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়, যার কারণে সেখান থেকে আমাদের গণমাধ্যম কর্মী যারা আছেন তাদেরকেও কিন্তু সেখান থেকে বের করে দেওয়া হয়। পরবর্তীতে বিচারক সেখানে কিন্তু এই রায় ঘোষণা করেন এবং মজনু যে বিষয়টি বলছেন তার সাথে আলামিন সহ আরও 2-3 জনের নাম বলছেন যে যারা কিনা এই ঘটনার সাথে জড়িত। আমি যদি আপনাকে আরও একটু জানিয়ে রাখি, এখানে ঠিক আজকে সকাল 7টা নাগাদ মজনুকে আপনার আদালতে আনা হয়, কিন্তু তোলা হয়েছে দুপুর 2:30 বাজে। আদালতে তোলার পরই কিন্তু মজনু কিছুটা অসংলগ্ন আচরণ করতে থাকে এবং সে বারবার নিজেকে নির্দোষ দাবি করে এবং সে এমন কোন রায় দেওয়া হয় সে তাহলে ভবন থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করবে এবং সে এক পর্যায়ে কিন্তু বেশ কয়েকজনের নামও বলে যে এই ঘটনার সাথে জড়িত, কিন্তু সে নিজেকে অনেকটা নির্দোষ দাবি করে। আজকে আপনার 5 জানুয়ারি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ধর্ষণের ঘটনার পরে কিন্তু 6 জানুয়ারি যে মামলা হয়েছে সেই মামলায় মজনু আপনার 16 জানুয়ারি কিন্তু স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এবং এরপরে মূলত 13 কার্য দিবসে এই মামলার রায় আজকে ঘোষণা করা হলো এবং এই মামলা রায়ের মাধ্যমে কিন্তু বলা চলে যে বাদী পক্ষের আইনজীবী যারা আছেন এবং তারা কিন্তু যে বিষয়টি বলছেন যে তাদের যে সর্বোচ্চ শাস্তির যে দাবি সেটি কিন্তু পূর্ণ হয়েছে। এই কিছুক্ষণের মধ্যে হয়তো আপনার যে আইনজীবীরা আছেন তারা নিচে আসলে আরো বিস্তারিত আমাদেরকে জানাতে পারবেন। তবে একটা বিষয় জানিয়ে রেখে, মজনুকে যখন ভবন থেকে নিচে নামিয়ে আনা হচ্ছিল সে কিন্তু ভবনের নিচে এসে অনেকটা চিৎকার করছিল, চেঁচামেচি করছিল এবং সে পুলিশ হেফাজতে গারদে যাবে না বলেও কিন্তু বারবার এখানে অনেক এইভাবেই সে বলছিল এবং অনেকটা বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করছিল। তারপর কিন্তু পুলিশ হেফাজতে তাকে এখান থেকে টেনে তারপরে তাকে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। নিয়ে যাওয়ার পরে মূলত এখন যে পরিস্থিতি, কিছুক্ষণের মধ্যে আইনজীবী যারা আছেন তারা কিন্তু এই বিষয়ে বিস্তারিত আরো কথা বলবেন। তবে মজনুর এমন রায়ে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখানে আইন বিভাগের বেশ কিছু আইনজীবী যারা আছেন তারাও কিন্তু এখানে এসেছেন এবং ভুক্তভোগী স্বজন যারা আছেন তারাও এসেছেন। তারা যে বিষয়টি বলছেন যে এই রায়ের মাধ্যমে মূলত
যে 13 কার্য দিবসের মধ্যে খুব দ্রুত সময়ের মধ্যে যে এই মামলার রায় প্রদান করা হয়েছে এটি অনেকটা যুগান্তকারী রায় এবং এই মামলায় কিন্তু এই রায় তারা সন্তুষ্ট প্রকাশ করেছেন। যেহেতু ধর্ষণ মামলায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, এটা কিছুদিন আগে এই আইন পাশ হয়েছে, এই মামলাটির কার্যক্রম এই রায় পাশ হওয়ার আগেই এই মামলার কার্যক্রম চলার কারণে কিন্তু আগের যে ধারা সেই ধারায় সর্বোচ্চ শাস্তি যে আপনার যাবজ্জীবন কারাদণ্ড সেটি কিন্তু আজকে প্রদান করা হয়েছে এবং তাকে 50,000 টাকা অর্থদণ্ড করা হয়েছে, অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মহানগর দায়রা জজ আদালত থেকে জানাচ্ছেন সহকর্মী নাহিদ কামাল। করোনা মহামারীর মধ্যেও বেগবান হচ্ছে থাইল্যান্ডের সরকার বিরোধী বিক্ষোভ। বুধবার পুলিশ সদর দপ্তর রঙে ঢেকে দেয় কয়েক হাজার বিক্ষোভকারী। এদিকে বিক্ষোভের নামে আইন ভঙ্গকারীদের কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন থাই প্রধানমন্ত্রী প্রায়ুত চান-ও-চা। গত কয়েক মাস ধরে সরকার বিরোধী বিক্ষোভে টালমাটাল থাইল্যান্ড। শুরুতে প্রধানমন্ত্রীর পদত্যাগ, পরে সংবিধান পরিবর্তন ও রাজতন্ত্রের সংস্কারের দাবিতে রাজপথে নামে সরকার বিরোধী আন্দোলনকারীরা। বিক্ষোভের মুখে মঙ্গলবার পার্লামেন্টের অধিবেশন বসলেও সংবিধান সংশোধনের দাবি খারিজ করে দেয় সরকার। এর প্রতিবাদে আবারও রাজপথে অবস্থান নেয় বিক্ষুব্ধরা। মঙ্গলবার সহিংস বিক্ষোভের পর বুধবার সড়ক অবরুদ্ধ করে কয়েক হাজার সরকার বিরোধী বিক্ষোভকারী। এ সময় থাই পুলিশ সদর দপ্তর রঙে ঢেকে দেয় তারা। বিক্ষোভকারীদের ওপর জলকামান ব্যবহারের পাল্টা জবাব হিসেবে এই পদক্ষেপ বলে জানায় তারা। চলমান সরকার বিরোধী বিক্ষোভ কোনোভাবে মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন থাই প্রধানমন্ত্রী প্রায়ুত চান-ও-চা। বৃহস্পতিবার তিনি হুঁশিয়ারি দেন বিক্ষোভের নামে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনের প্রয়োগ হবে, তবে এতে রাজপরিবারের অসম্মান সম্পর্কিত 112 ধারা অন্তর্ভুক্ত রয়েছে কিনা সে বিষয়ে কোনো তথ্য মেলেনি। চলমান বিক্ষোভ নিয়ে রাজপরিবারের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি, তবে সম্প্রতি থাইল্যান্ডকে সমঝোতার দেশ বলে মন্তব্য করেছেন থাই রাজা। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ ছিল পূর্ব পশ্চিমে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।